জনগণ যদি আমাদেরকে বলে যে না তুমি প্রাপ্ত ভোটের অনুপাতে করো, অবশ্যই আমরা প্রাপ্ত ভোটের অনুপাতে করব। আর জনগণ যদি বলে না প্রাপ্ত আসনের অনুপাতে তোমরা যেটা করতে চেয়েছো তার সাথে আমরা একমত আছি, অবশ্যই আমরা করব। কিন্তু আমরা তো এনসিপির ডিজায়ার ফুলফিল করার জন্য রাজনীতি করি না। এনসিপি কেন মনে করছে তারা যা ভাবছে, তারা যা স্বপ্ন দেখে, তাদের যে অঙ্গীকার তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের? কোন দলই কারো ওই জায়গাটাই করে না। যেমন ধরেন হানা বললেন, আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি বিএনপি সর্বদাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে হার পক্ষে। না নিয়ে যে কথাটা উঠেছে এটা একটা বিভ্রান্তিকর। কোথায় আমি বলি, গণভোটটা জাতীয় নির্বাচনের দিন হবে না তার আগে হবে। প্রস্তাব এসেছিল অনেক সময় জাতীয় নির্বাচনের দিন না আগে হতে পারে, তখন বলেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই না। এই না বলে বেশ কয়েকজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছিল। সেটা কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে না, সেটা কিন্তু গণভোট নিয়ে না। মানে গণভোটটা যাতে আগে না হয় জাতীয় নির্বাচনের, সেক্ষেত্রে আমাদের না বক্তব্য ছিল অনেকের, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলেরই তো ছিলেন যে আমরা বিপক্ষে ছিলাম, সেটা আমরা না ছিলাম, সেটাকেই মিসকোট করা হচ্ছে বারবার। আমি এই জায়গায় স্পষ্ট করতে চাই আর কি, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের আরো দায়িত্বশীল হয়ে কথা বললে হয় কি, ভুল বুঝাবুঝি কমে, রাজনৈতিক দূরত্ব কমে, সৌহার্দ্যতা থাকে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকে। ভুল বুঝাবুঝিটা কমা খুব জরুরি। এটা কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত বিএনপি তো কাউকে বিভ্রান্ত করার মতো কথা বলছে না। বিএনপির অবস্থান স্পষ্ট, বিএনপি দায় চাপায় না, অন্যরা দায় চাপায়। আপা যতটুকু না নিজেদের কারেকশনের কথা বলেন, তার চেয়ে বেশি বিএনপিকে কারেকশন করতে চান, যে আজকাল বিএনপিকে কারেকশন করতে চায়। আচ্ছা, বিএনপি রাজনৈতিক দল, তার করণীয় সে জানে, তার কমিটমেন্ট জনগণের কাছে। তো আপনি হ্যাঁ প্রত্যাশা করতে পারেন, কিন্তু যখন আপনি ত্রুটি খোঁজেন আমার মধ্যে, আপনি নিজেকে সংশোধন করছেন না, নিজেকে উপযুক্ত করছেন না, নিজেকে জনবান্ধব করছেন না, নিজের আদর্শ বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করছেন না, এবং নিজের আদর্শ ধারণ করে জনগণের কাছে আপনি যাচ্ছেন না, কিন্তু সারাক্ষণ বিএনপিকে সংশোধন করতে চাচ্ছেন, সেটা আমার মনে হয় সে রাজনীতি সাময়িকভাবে সুবিধা পায়, কিন্তু সাস্টেইন করে না যারা এইভাবে রাজনীতি করতে চান। এনসিপির কথা যদি আপনি আমাকে বলতে পারেন, আমি খুবই সমর্থন করি এই ধরনের একটা রাজনৈতিক শক্তির উত্থান। তরুণ একদল যুবক বা অথবা নারী আছেন, এবং তারা স্বপ্ন দেখাতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, এই সক্ষমতাও তাদের ছিল। কিন্তু তারা অন্য রাজনৈতিক দলের সমালোচনা অথবা অন্য সব রাজনৈতিক দলকে অগ্রহণযোগ্য, অন্যায্য এভাবে উপস্থাপন করতে গিয়ে তাদের যে ধারা সেটাকে আরো প্রশ্নবিদ্ধ করছেন। আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে ফ্যাসিবাদের পতনের পর। এনসিপি সেই শূন্যতা পূরণ করবে এই আকাঙ্ক্ষা মানুষ কিন্তু ধারণ করতে চলছিল, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ছে একটাই কারণ, যে তারা নিজেরা শুদ্ধ হচ্ছেন না, নিজেদের করণীয় নিয়ে সোচ্চান না, বা অন্য দলকে ভৎসনা করা, অন্যের উপর দায় চাপানোটা নিয়ে বেশি মনোযোগী থাকার ফলে কিন্তু তাদের রাজনীতিও কিছুটা হলো আমার ধারণা হচ্ছে যে গতি হারিয়েছে। জি, আমি সামনে সামনে আপনি এই কথা কি বলবেন, রাজনীতির গতিকে হারিয়েছেন আপনারা? মানুষকে আপনাদের প্রতি যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল সেই আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে কিনা, সাধারণ মানুষ সেই প্রত্যাশা জায়গাতে সরে এসেছে কিনা? আপনাদের প্রতি যে এনসিপি বা আপনাদের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল? না, আমার মনে হয় যে আমার সহ আলোচক যদি আমার আলোচনাগুলো প্রিভিয়াসলি দেখতেন তাহলে বুঝতেন যে আমি আমার নিজের দলকে কি পরিমাণ সমালোচনার মুখে রাখতে পারি, তাদেরকে ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। জি, আপনি আমাদের শোতেও এর আগে করেছেন। হ্যাঁ, আমি একাধিকবার বাংলাদেশের রাজনীতি করতে এসেছি। আমার দলের কাছে কমিটমেন্ট যেমন আছে, তার চেয়ে প্রায় হচ্ছে আমার দেশের প্রতি কমিটমেন্ট। কিন্তু আমার কাছে মাঝে মাঝে বিএনপির নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় যে আমরা কি আরেকটা বাকস্বাধীনতাহীন সমাজে প্রবেশ করতে যাচ্ছি কিনা। কারণ দলকে আসলে ওন করাটা এই মাত্রায় এটা ভালো, ইউনিফাইড দেখায়, কিন্তু এই মিথ্যা ঐক্য দিয়ে কি হবে? যদি এটা দলের কোনো সমস্যাও থাকে, এটা তো আমাদের ভিতরে আলাপ করতে হবে, জনগণের মাঝখানে নিয়ে আসতে হবে। আমরা বারবার কথায় কথায় জনগণ বলি, কিন্তু আমার দল যদি কোনো ভুলও করে, সেই ভুল করার বিষয়টা তো আসলে জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায়। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক একটা উপায় হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে দলকে ডিফেন্ড করতেই হবে, তার তো এটা একটা এক ধরনের আচরণ, যে আচরণটা আসলে দল যেভাবে বলে দিবে সেভাবেই আমি চলবো। দল তো ভুলও করতে পারে, দল দলীয় স্বার্থের জায়গা থেকেও করতে পারে। আর আমার কাছে মনে হয় যে 31 দফা বা আমাদের যে 24 দফা বা বাংলাদেশের রাজনৈতিক কালচার আসলে দফা ভিত্তিক জায়গা দেখে ভোট দেওয়ার কালচারটা তো তৈরি করতে পারি নাই আমরা। এটা কি আমরা অস্বীকার করে প্রেমিস ধরবো আমাদের আর্গুমেন্টেশনের? কারণ বিষয়টা হচ্ছে যে আমি জানি ডেফিনেটলি রবি ভাই, আমি তার এলাকায় থাকি, আমি খুব ভালো করে জানি রবি ভাইয়ের অনেক পপুলারিটি আছে আমার এলাকায়। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে রবি ভাই মানুষটা কেমন ওইটাই আসলে সবার মুখে শুনি, কিন্তু আসলে রবি ভাইয়ের পলিটিক্সটা কি এটা কিন্তু আলাদা না। বিএনপি কালচার তো আসলে বাংলাদেশে নাই, এবং এটা সমস্যা সালিন ভাই, এটা একটা খুব বড় সমস্যা। তো আমি আসলে আমি এনসিপি করি, আমি একটা নতুন পলিটিক্যাল পার্টি করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যেমন কথা শুরুতে যেটা আসলো যে আমাদের দলের পদত্যাগ করে ফেলছে বলে আমরা দল ধরে রাখতে পারছি না, এইটা একটা পার্সোনাল অ্যাটাক। আমি এটা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছি।
আমার কাছে মনে হয় যে এটা সমালোচনার কোনো উপায় না। হ্যাঁ, অবশ্যই সৌহার্দ্য এই বিষয়গুলোতে আমি একমত। আমি অবশ্যই সৌহার্দ্য বজায় রাখতে চাই, কিন্তু আসলে মানে আমরা তো একটা ইয়াং জেনারেশনের যে সময়টা আসলে বিএনপির উপর ভরসা রেখেছিলাম, এই সময়টা তো আমাদের সবসময় মনে পড়ে, এবং যখন দল হিসেবে বিএনপি রিফর্ম ঘটে না, তখন আমার দলের মধ্যেও সমস্যা হয়। আমি এটা প্রিভিয়াসলিও বলেছি, বিএনপি জামাত যত দল আছে এরা কোনোভাবেই রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করতে রাজি হয়নি। এবং আমি আগেও বলেছি, আপনি খুঁজে দেখলে পাবেন 11-11 সময় আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই একরকমের মিডিয়ার সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে তারা এইখান থেকে উত্তরণ হলে আল্লাহর নামে শপথ করে বলেছেন যে দল রিফর্ম করবেন, কিন্তু তারা সেটা করেন নাই। ফলত আমরা যে অনেকগুলো যে টাস্ক ফোর্স, এগুলারও আমরা কোনো মানে রিপোর্ট আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখিনি। আমার একটা আশঙ্কা, আমি রাজনীতিবিদ হিসেবে আশঙ্কা করার মধ্য দিয়ে কিন্তু আমি আমার পলিসিও নির্ধারণ করি। আমার একটা আশঙ্কা এটা আবার পুনর্বার হতে যাচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপি কি করবে? এনসিপির করা উচিত, আমি মনে করি যে এনসিপির করা উচিত যে তার যে রাজপথের যে শপথ, এইটা সংসদে গিয়েও তার একই শপথ বহন করা উচিত। এটা কোনো তার নিজের দলের প্রতি শপথ না, এটা তার কোনো ব্যক্তির প্রতি শপথ না। এই শপথটা রাখা উচিত যে মানুষের জন্য শপথ, গণঅভ্যুত্থানের প্রতি শপথ। সামান্তা, আপনার কাছে আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে দুটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে একটু উত্তর দেবেন, সময় খুব কম। আর সেটা হচ্ছে যে আপনারা আসলে এনসিপিতে যে অস্তিত্ব চলছিল সেখানে দেখেছি বেশ কয়েকজন পদত্যাগ করেছেন, নির্বাচন থেকে সরে এসেছেন, এবং আপনারা নাহিদ ইসলামের কাছে গিয়েছিলেন, তার বাসায় গিয়ে আপনারা কিছু প্রস্তাবনা বা আপত্তি জানিয়েছিলেন জোট গঠনের আগে। সেখানে কোন বিষয়গুলো আসলে মূলে রেখেছিলেন আপনারা? কারণ আমরা বারবার শুনি দুইটা বিষয়, একটা নারীর অধিকার ইস্যু আর একটা হচ্ছে যে 71-এর স্বাধীনতার প্রশ্নে একটা ইস্যু হচ্ছে। এছাড়া আসলে কি ছিল? মানে এইগুলো শুনছিলাম যে আলাপটাই বরঞ্চ আমরা করিই নেই। আমরা সেদিন গিয়ে 30 জনের যে একটা আপত্তিপত্র ছিল না, ওখানে আমার পুরো ডকুমেন্টটা এখন মনে পড়ছে না, মনে হয় ওইটাও জাস্ট উল্লেখ করার মতো একটা দুইটা পয়েন্ট হিসেবে মনে হয় রেখেছেন। আমার এই মুহূর্তে পুরো ডকুমেন্টটা মূলে কি ছিল আসলে? কিন্তু আমরা 6 জন যখন গিয়েছিলাম, আমি এটা আগেও বলেছি আবারও বলছি যে আমরা 6 জন গিয়েছিলাম, যদি কোনো বড় দলের সাথে বিএনপি বা জামাত, আমরা যে পজিশনে ছিলাম, আমাদের গণতান্ত্রিক সংস্কার তখন হাতে আছে, আমাদের একক বা স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিও হাতে আছে। আমরা বলেছিলাম এই দুইটার মধ্যে একটা করতে হবে আমাদেরকে, যদি না করা হয় তাহলে আমরা 6 জনে কেউই ইলেকশন করব না, এবং আমরা কেউই আসলে ইলেকশন করছি না। শুধুমাত্র তাসনিম যারা, উনি স্বতন্ত্র পার্টি থেকে বের হয়ে গিয়ে উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। কিন্তু আমাদের যে পজিশন ছিল আমরা কিন্তু সেটা পালন করেছি, এবং আমি এখনো মনে করি যে পার্টির আসলে জোটে যাওয়ার সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত পোষণ করি। এতে করে আমার সাংগঠনিক একটা সম্ভাবনা, অনেক বড় সম্ভাবনা, এটা মানে হতে গিয়েও হয়নি এরকম মনে করি। তবে দলের পজিশন এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যেহেতু এসেছে, আমাদেরকে সময়ের উপর একটু ছেড়ে দিতে হবে আপাতত, এবং আমাদেরকে দেখতে হবে যে আসলে পজিশনটা কার ঠিক ছিল। এটার মধ্যে দিয়ে ধরেন আমি একটা বলি যে আমি আমার দলের আরেকটু সমালোচনা আমি করতে চাইতাম, কিন্তু বিএনপির নেতাদের যে উল্লম্ফন, এটার কারণে কিন্তু আমি করছি না, কারণ এটা কিন্তু আমার গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাও ব্যাহত করছে। কারণ নিজের দলকে আমি সবসময় বলেছি যে আমার দল যত ক্রিটিক বহন করেছে, এটা বাংলাদেশের কোনো দল এত ক্রিটিক বহন করে গড়ে ওঠেনি। এটা এখনো মানে টিকছে, এটার কারণ তার যে আমি আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছি, কিন্তু আমি কিন্তু এটাও খেয়াল করেছি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বিএনপি কিন্তু আপনাদের এনসিপিকে বেশ সাপোর্টও দিয়েছিল বিভিন্ন সময়। আমরা খেয়াল করছি সালাউদ্দিন আহমেদ নিজে আপনাদের দলের নেতাকর্মীদের বুঝাতেন বা পরামর্শ দিতেন, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছিলাম। ব্যক্তিগত পর্যায়ে এবং মির্জা ফখরুল সাহেবের কথা আমরা কিন্তু বারবার শুনেছি। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমার কাছে নতুন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আজকে এবং গতকালকে হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, হামিদুর রহমান আজাদ জামাতের এবং একই সঙ্গে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের। এছাড়া আপনাদের এর মধ্যে তাসনিম জারারও আজকে মনোনয়ন বাতিল হয়েছে। তারা তো আপিল করবেন, তাদের ভবিষ্যৎ কি দেখছেন? এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন, মূল্যায়ন করেন? আচ্ছা, প্রথমত আমি আরেকটু ক্লিয়ার করি প্রিভিয়াস কোশ্চেনটা। 71 এবং নারী ইস্যুতে আমরা কখনোই ওই দিন কথা বলিনি, কারণ জামাত যে এই বিষয়ে তার অবস্থান ক্লিয়ার করবে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার ছিলাম। সো এই বিষয়ে আমরা আলাপ করিনি, আমরা দলগত অবস্থানের জায়গা থেকে ক্রিটিক করেছি। আর দ্বিতীয়ত মনোনয়নপত্র যে বাতিলের বিষয়টা, আমি মনে করি বাংলাদেশে যারা নির্বাচন করতে চায়, এবং বিশেষ করে স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায় এবং যারা দল থেকে করতে চায়, প্রসেসটা অত্যন্ত জটিল এবং এটা অযৌক্তিক। আমি মনে করি এই প্রসেসটা রিফর্ম হওয়া দরকার। মনোনয়নপত্র বাতিল করছেন, এখানে নির্বাচন কমিশন আগে থেকে একটা প্রশ্নবিদ্ধ বডি, তারা আসলে কিসের কোন বিবেচনা করছেন তারা কিন্তু, এবং তাসনিম জারার যে উনি স্বতন্ত্র প্রার্থী, ওনার কাছ থেকে জানতে পারলাম আসলে কি কি কারণ ধরে ওনাকে, কিন্তু বাকিদেরটা আসলে জানতে পারছি না, মানে কেন মনোনয়নপত্র বাতিল হচ্ছে, কেনই বা গৃহীত হচ্ছে বা কি বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না। তো নির্বাচন কমিশন আসলে রেগুলার বেসিসে তার ব্রিফ করার অভ্যাসটা করা উচিত। জি, শেখ রবিউল আলম রবি, আপনি একটু বলবেন যে আপনাদের তো এই মুহূর্তে শোক চলছে এবং রাষ্ট্রীয় শোক 3 দিন শেষ হয়েছে, আপনার 7 দিনের শোকে আছেন, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন তিনি। এই মুহূর্তে আসলে আরেকটি বিষয় সামনে আসছে যে বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কবে নাগাদ ভারমুক্ত হবেন, কোন প্রক্রিয়ায়?
সেটি কি কাউন্সিলের মাধ্যমে হবে নাকি স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে তাকে তাকে চেয়ারম্যানের পদে আসীন করা হবে? আমাদের গঠনতন্ত্রের সাথে অনুসারে তিনি এখন বিএনপি চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু তার পরবর্তীতে কাউন্সিলে আমার মনে হয় যে অনুমোদন করে নিতে হবে। সংক্ষেপে একটু রেখেছে, নির্বাচিত করেছে, সরকার গঠন করেছে, রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে, যার ফলে বিএনপির জন্য খুব একটা চ্যালেঞ্জ হচ্ছে না। এই কারণে মানুষের প্রত্যাশাটা ধারণ করতে হচ্ছে, এবং আমরা মনে করি প্রত্যাশাটা আমরা ধারণ করতে পারছি বিদায় তো জনগণের উপর আস্থা রাখছি। নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরে আমাদের ছিল, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই একটা রাষ্ট্র ব্যবস্থাপনার উপযুক্ত কর্তৃপক্ষ চাই। জনগণ পছন্দের যে কোনো রাজনৈতিক দলকে বেছে নিবে, কিন্তু জনগণের প্রতি আমাদের আস্থা আছে বিধায় জন আকাঙ্ক্ষা ধারণ করে ইস্তেহার করছি। আমার বিশ্বাস জনগণের প্রত্যাশা পূরণে আমাদের ইস্তেহার উপযুক্ত হবে, এবং ওই ইস্তেহারের প্রতি জনগণ সমর্থন দিয়ে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ আমাদেরকে করে দেবে। আপনার সম্ভবত 2022 সালে বা 23 সালে আপনার 31 দফা দিয়েছিলেন। 31 দফা এখন বলছেন যে 31 দফাটা আসলে মূলত ইশতেহারে সংযুক্ত হবে এবং তাকে প্রাধান্য দিবেন। নতুন করে কোন কোন বিষয়গুলো যুক্ত হচ্ছে আসলে এখানে? আমি আপনাকে বলেছি যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু 8টি দফাকে আমরা চিহ্নিত করেছি। নতুন করে 8টি দফা? 8টি দফা ওই 31 দফার মধ্য থেকে ধরেন রাষ্ট্রীয় সংস্কারের জন্য যেটা আছে সেটা তো অনেকটা হয়ে গিয়েছে। ধরেন সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, অনেকগুলি জায়গা কিন্তু আমরা করে ফেলতে সক্ষম হয়েছি। জুলাই সনদ যখন চূড়ান্ত হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার প্রক্রিয়াও নির্ধারণ হয়েছে, রাজনৈতিক দলগুলি একত্রতা প্রকাশ করেছে, জনগণের কনসার্ন নেওয়ার জন্য আমরা হা ভোট নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জনগণ যখনই হা ভোটের পক্ষে রায় দেবে এবং হা ভোট প্রতিষ্ঠিত করা, জয়যুক্ত করার ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের দায়িত্ব, বিএনপিরও দায়িত্ব। বিএনপি এটাকেও ধরেন খুবই ইম্প্যাসিস দিচ্ছে, খুবই গুরুত্ব দিচ্ছে। তো সেগুলি হলে তো দেখবেন অনেকটা এই সাংবিধানিক সংস্কারের অনেক অংশটা হয়ে যাবে। দুই একটা জায়গা আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপরেও জনগণ যদি হাকে বিজয়ী করে, যেভাবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে জনগণের কাছে, সেটা বিজয়ী হলে নিশ্চয়ই আমরা তার প্রতি মনোযোগী থাকব, কারণ জনগণের রায় চূড়ান্ত। সেখানে হয়তো আমাদের ধরেন ওই নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা যদি মনে হয়, বিশেষ করে একটি জায়গার কথা আমি বলতে চাই, সেটা যদি জনগণ হাকে জয়যুক্ত করে, আমাদেরও মানে জনমত গঠনের যে প্রক্রিয়া আছে দলের, তার মাধ্যমে নিশ্চয়ই তার প্রতি আমরা লয়াল থাকবো। বাকি যে 16টি জায়গা আছে যেখানে আমাদের দ্বিমত ছিল, মানে রাজনৈতিক দলগুলির দ্বিমত আছে, 30টা বিষয় তো সবাই একমত হতে পেরেছে, তো সেটা তো বাস্তবায়ন হবে যে দলই ক্ষমতায় যাক না কেন। বাকি 16টির বিষয় যেখানে যেখানে আমাদের যে অবস্থান আছে সেটা তো বলা হয়েছে যে দল ক্ষমতায় যাবে সে তার ওই অবস্থান অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু ওই হানা ভোটের মধ্যে আছে, যার ফলে আমি এটাকে খুব চ্যালেঞ্জ দেখছি না। আমরা দেখছি যে আমরা রাষ্ট্র বিনির্মাণে নতুনভাবে খুব কাছাকাছি আছি, জনগণের সমস্যা এবং জনগণের আকাঙ্ক্ষাও যথা উপযুক্তভাবে ধারণ করতে পারছি। নির্বাচনের পর নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে একটা সরকার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিএনপি যদি সে দায়িত্ব পায় অথবা জনগণ যদি বিএনপির উপর ওই আস্থা রাখে, নিশ্চয়ই বিএনপি বাংলাদেশের জনগণকে আশাহত করবে না। রবি ভাই, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে আপনারা যদি জয়যুক্ত হয় তাহলে সেটা নিয়ে আপনারা কাজ করবেন, সেটা আপনার প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, কিন্তু এই বিষয়তে আমরা খেয়াল করেছিলাম যে আপনাদেরকে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয় অন্য রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে আপনারা আসলে গণভোটের পক্ষে নন, আপনারা পক্ষে না, মানে আপনাদেরকে হিসেবে দাঁড় করানো, সেটা আসলে কিভাবে খণ্ডাবেন আপনারা? এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা তো একসময় বলছিল আমরা জুলাই ঘোষণাপত্র চাই না, যখন সরকার দিল নোট অফ ডিসেন্ট দেওয়া। না প্লিজ, জি, যখন আমরা ঘোষণাপত্রে একমত হলাম তখন দেখলাম অন্যরাই চায় না, অন্যদেরই অখুশি, অসন্তোষ। জুলাই সনদের কথা যদি বলেন, জুলাই সনদ আমরা নাকি চাই না, সংস্কার আমরা চাই না। সরকার যখন সব কিছু চূড়ান্ত করলো, আমরা যখন সই করলাম, আমরা যখন একমত হলাম, অনেকটা সই করতে চাইলো না, অথবা ধরেন ওইভাবে চাইলো না। পরবর্তীতে দেখি আমরা যখন একমত হলাম তখন দেখি তারাই সংস্কার চায় না, তারাই জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। অর্থাৎ যারা রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলেছে, কিংকর্তব্য বিমূঢ়, করণীয় নির্ধারণ করতে জানে না অথবা পারে না, তারা এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। মনে রাখবেন, এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে এবং এই জুলাই সনদের প্রবক্তাও অনেক অংশে আমরা, কারণ এই সংস্কারগুলি আমরা সবার আগে অনুধাবন করেছি, আমরাই জনগণের কাছে অঙ্গীকার করেছি। হ্যাঁ, পরবর্তীতে অন্য রাজনৈতিক দলও করেছে, আমি দ্বিমত করছি না, কিন্তু তারা জুলাই সনদ আমরা চাই না এই ধরনের অপপ্রচার করে রাজনৈতিক সুবিধা নিতে চায়। কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ জানে যে এই জুলাই সনদ বাস্তবায়ন এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষায় বাস্তবায়ন হতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা সই করেছি, এই প্রক্রিয়ার সাথে একমত হয়েছি, সরকার যে গণভোটে গিয়েছে এবং গণভোটের প্রস্তাবনাটাও আমাদের ছিল, যার ফলে জুলাই সনদ আমরা চাই, হা ভোটকে আমরা জয়যুক্ত করতে চাই এবং জনগণ হা ভোটে দিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য এই প্রক্রিয়াকে উইন করাবে, নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় যদি যায় এই আঙ্গিকে, এই গণভোটের হা ভোটকে রেসপেক্ট করে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করবে।
জি সামন্ত সাহেব আপনি তো বলেন যে উনি বলছিলেন যে জুলাই যদি গণভোট যদি পাশ করে হ্যাঁর পক্ষে তারা থাকছেন, আবার তারা বলছেন যে যারা বলছে যে বিএনপি সংস্কারের পক্ষে নয় বা এই ধরনের বক্তব্য দিয়ে তারা আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনি কি একমত, বা আপনি কি বলবেন, ব্যাখ্যা কি দিবেন, বা কারা এরা? মানে আমার কাছে মনে হয় যে কিছু তথ্যের সার্কুলেশনের ঘাটতি আছে।